জি স্যার, আমাদের ক্লিনিক্যাল ক্লাস একটা। ক্লিনিক্যাল ক্লাস, ওকে। আচ্ছা, ক্লিনিক্যাল ক্লাস যেহেতু তোমাদের দুটো টপিক আজকে, সিকেডি এবং ইউটিআই, এর ভেতরে ইউটিআইটা তোমাদের এখনো লেকচারে পড়ানো হয়নি, তাই না? না স্যার। আচ্ছা, আমরা ইউটিআইটা নেক্সট লেকচারে আমরা নিয়ে নিব। ইউটিআই ইজ মোর অর লেস একটা মুখস্থ করার জিনিস, ঠিক আছে? ইউটিআই তে বোঝানোর জিনিসপত্র কম, সুতরাং আমি ক্লাসটা নিব। ইউটিআই টপিকটা আজকে আমি ডিসকাস করব না। সিকেডিটা শরীফুল স্যার তোমাদের ক্লাস নিয়েছেন, তাই না? জি স্যার, নিয়েছেন স্যার। সিকেডি শরীফুল স্যার ক্লাস নিয়েছেন না? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা তাহলে একটা সিকেডির একটা ক্লিনিক্যাল ক্লাস আজকে নিতে চাই, জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, লেটস স্টার্ট উইথ আল মামুন সরকার। আল মামুন সরকার, প্লিজ আনমিউট ইউরসেলফ। আল মামুন সরকার। তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো একটা একটা ডিসকাস করি। ডিসকাস করার জন্য আমাদের কথাগুলো মানে একটা ক্লিনিক্যাল সিনারিওর মতো করে পড়লে ভালো হয়। তোমরা ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোমাদেরকে কোথাও প্রশ্ন করবো না, আমি তো তোমাদেরকে জাস্ট আই উইল গাইড ইউ থ্রু দ্য ওয়ে। সো তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। মামুন, ওকে। সানিয়া আক্তার। সানিয়া, কি হচ্ছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সানিয়া, তোমার একজন ফ্রেন্ড, নন মেডিকেল ফ্রেন্ড, তোমাকে ফোন করে বলল যে আমার বাবার ক্রিয়েটিনিনটা 6.5 পাওয়া গেছে, ঠিক আছে? বললো যে আমার বাবার ক্রিয়েটিন 6.5 পাওয়া গেছে। এখন তুমি কি মনে করো যে এই পেশেন্টটা সিকেডি? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ কেস অফ সিকেডি? জি স্যার, হতে পারে। হতে পারে। নাও কি হতে পারে? হ্যাঁ স্যার, নাও হতে পারে। আচ্ছা, তাহলে কি থাকলে আমি বলবো যে এটা সিকেডি? আমি কি খুঁজবো? স্যার, আদার ক্লিনিক্যাল ফিচার্স গুলো দেখতে হবে স্যার, যে আহ, যেমন অন্যান্য অন্যান্য গুলো, কিডনি ডিজিজের অন্যান্য ক্লিনিক্যাল কোনো সিমটমস গুলো ওই পেশেন্টের মধ্যে আছে কিনা স্যার, এগুলো দেখতে হবে। ধরো পেশেন্টের ইডেমা আছে, পেশেন্ট বলল যে আমার বাবার পায়ে পানি আসছে, বমি করতেছে, তাহলে কি আমি বলতে পারবো এটা সিকেডি? স্যার, সিকেডির এটা একটা স্যার ক্লিনিক্যাল ফিচার যে ইডেমা হবে স্যার, কিন্তু ইয়েস, তার জন্য ডেফিনেটলি। কনফার্ম কনফার্মলি বলতে পারবো না স্যার সিকেডি। তাহলে একটা সিকেডি বলার জন্য আমার কি শর্ত পূরণ করা দরকার? একটা সিকেডি ঘোষণা দিতে হলে তার কি শর্ত পূরণ হলে আমি বলবো যে স্যার এটা সিকেডি? What are the conditions that we must meet to declare one a case of CKD? Anyone? ওকে, কি কেউ হেল্প করতে চাও? স্যার, আমরা আরো কিছু হিস্ট্রি নিব, যেমন তার কোনো ডায়াবেটিক কন্ডিশন আছে কিনা। দেন হলো তার যে, ডায়াবেটিস আছে। আচ্ছা স্যার, দেন হলো তার হলো মানে এই যে প্রবলেম গুলো সেগুলা আগে ছিল কিনা, এখন নতুন করে হয়েছে কিনা।
আর বা এখন আগে থাকলে কত দিন ধরে আছে এবং সেটা মানে উনার গত 5 দিন ধরে বমি শুরু হয়েছে এবং গত 5 দিন ধরে পা ফুলে গেছে। তার মিকচুরেশনটা কিরকম হয় মানে ভালো হয়, কোনো অসুবিধা নাই। আর এই এই তো স্যার মানে হিস্ট্রির ক্ষেত্রে এই প্রশ্নগুলো এখন মনে পড়তেছে স্যার। তুমি কি খোঁজার চেষ্টা করতেছো? মানে একটা সিকেডি ডিক্লেয়ার করতে হলে তোমার হাতে কি লাগবে, কি হলে একটা পেশেন্টকে তুমি সিকেডি ডিক্লেয়ার করতে পারবা? এটা তো একেআইও হতে পারে, পারে না? জি স্যার, এটা একে হতে পারে স্যার। তাহলে কি হলে আমরা বলবো যে এটা সিকেডি? স্যার মানে ডিউরেশনটা স্যার ইয়ার্স ব্যাক এরকম কিছু একটা খুঁজতে চাইবো স্যার, কতদিন ধরে হচ্ছে। না, ইয়ার্স ব্যাক না। সিকেডি ডেফিনেশনটা হচ্ছে কি, আমরা সিকেডি ডেফিনেশন স্যার নিশ্চয়ই তোমাদেরকে পড়াইছেন যে স্ট্রাকচারাল অর ফাংশনাল ড্যামেজ অফ কিডনি persisting for more than 3 months which has got implication on health. তিনটা কথা। There must be any structural or functional damage of kidney. It must persist for more than 3 months and it must have any implication on health. একটা একটা করে পয়েন্ট আমরা আগে পরিষ্কার করে নেই। স্ট্রাকচারাল অথবা ফাংশনাল ড্যামেজ অফ কিডনি। এখন আমি কি করে বুঝবো যে আমার কিডনিটা স্ট্রাকচারাল ড্যামেজ হচ্ছে? 6টা জিনিসে যে কোনো একটা থাকলে আমরা বলি এটা স্ট্রাকচারাল ড্যামেজ। কিরকম? 1 নাম্বার হচ্ছে ইউরিনে যদি প্রোটিন মোর দেন 30 মিলিগ্রাম পার ডে এর বেশি হয়, নাম্বার 1। নাম্বার 2, যদি ইউরিনে অ্যাক্টিভ সেডিমেন্ট মানে আরবিসি বা আরবিসি কাজ থাকে। নাম্বার 3, পেশেন্টের যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা অ্যাসিড বেস ইমব্যালেন্স থাকে যেটা ইন্ডিকেট করে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ। নাম্বার 4, পেশেন্টের যদি সোনোগ্রাফিক্যালি রেডিওলজিক্যালি কোনো অ্যাবনর্মালিটি থাকে কিডনি। নাম্বার 5, পেশেন্টের যদি হিস্টোলজিক্যালি কোনো অ্যাবনর্মালিটি থাকে কিডনি। নাম্বার 6, এটা যদি একটা ট্রান্সপ্লান্টেড কিডনি হয়। এই 6টা জিনিস, শোনো, তোমাদের লেখালেখি করা যদি লিখতে চাও লিখো, কোনো অসুবিধা নেই। I will send you the if you want I can send you the written document or PPT later on. আমি তোমাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিব, সেটা তোমাদের লেখালেখি করা আছে, কথাটা বোঝার চেষ্টা করো তোমরা। এটা শরীফুল স্যার ক্লাসের সাথে যদি হেল্প করে তোমরা নিতে পারো। মানে জিনিসটা হচ্ছে যে স্ট্রাকচারাল ড্যামেজ মানে আমার কিডনিটাতে কোনো ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে, এটা বোঝার জন্য আমার উপায় হচ্ছে 6টার একটা থাকতে হবে। এক হচ্ছে তার ইউরিনে কোনো অ্যাবনর্মালিটি, সেটা হতে পারে প্রোটিনিউরিয়া অথবা হতে পারে আরবিসি কাস্ট আসতেছে। নাম্বার 3, এটা হতে পারে অ্যাসিড বেস ইমব্যালেন্স অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। নাম্বার 4 হতে পারে রেডিওলজিক্যালি, আমি যদি সোনোগ্রাফি করি, সিটি স্ক্যান করি, কিডনিতে এমন একটা চেঞ্জ আমরা পাচ্ছি যেটা কিডনি স্ট্রাকচারাল ড্যামেজ বোঝায়। একটা কিডনিতে আমরা দেখছি কিডনিটা ফুলে গেছে, হাইড্রোনেফ্রোসিস হয়েছে, কিডনিটা হর্সশু শেপ কিডনি, এনি চেঞ্জ। আমরা কিডনি থেকে বায়োপসি করে হিস্টোলজিক্যালি যদি কোনো অ্যাবনর্মালিটি পাই, অথবা এটা যদি একটা ট্রান্সপ্লান্টেড কিডনি হয়, এই 6টা জিনিসের যে কোনো একটা যদি থাকে তাহলে আমি বলতে পারবো এই কিডনিটা স্ট্রাকচারালি ড্যামেজ। এবং এটা কতদিন থাকতে হবে? 3 মাসের বেশি। সিএলডি তে লিভারের ড্যামেজ কতদিন থাকতে হয়? More than 6 months. More than 6 months. সিকেডি তে কতদিন থাকতে হয়? মডার্ন 3 months. কথা বোঝা গেছে? আচ্ছা। অথবা ফাংশনাল ড্যামেজ মানে কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা আমরা দুই ভাবে দেখতে পারি, একটা হচ্ছে ক্যালকুলেটেড আর একটা মেজার্ড। আমরা ক্রিয়েটিনিনকে ব্যবহার করে কিছু ফর্মুলার মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ক্যালকুলেট করতে পারি।
তিনটা বিখ্যাত ফর্মুলা আছে, ককরফ ডল ফর্মুলা, এমডিআরডি, ইপিআই, মনে রাখার দরকার নাই। মনে রাখতে হবে যে স্যার এস্টিমেটেড জিএফআর আছে আর একটা মেজার্ড জিএফআর আছে। যে কোনো একটাই যদি জিএফআর 60 ml পার মিনিটে পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া 60 নিচে ফর মোর দেন 3 মাস থাকে, এটাও সিকেটি। লাস্ট একটা কথা বলছি যে which has got implication on health. ধরো তোমার একটা ফ্রেন্ড ফোন করে বললো আমি তো আলট্রাসোনোগ্রাফি করাইছিলাম, আমার কিডনিতে 2টা সিস্ট আসছে। তুমি সাথে সাথে চিন্তা করলা স্যার তো বলছে যে সোনোলজিক্যালি যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে আর এটা যদি 3 মাসের বেশি থাকে এটা সিকেডি, ঠিক না? ঠিক কি না বলো? যে সিস্ট এটা তো একটা অ্যাবনর্মালিটি, এইটা যদি 3 মাসের বেশি থাকে তাহলে তো এটা সিকেডি। এগ্রিড? জি স্যার, মনে হতে পারে, কিন্তু যদি ফাংশন ঠিকভাবে করে কিডনি তাহলে সিকেডি না। দুইটাই পূরণ হইতে হবে এমন কথা কিন্তু নাই। স্ট্রাকচারাল অর ফাংশনাল ড্যামেজ পারসিস্টিং ফর মোর দেন 3 মাস, স্ট্রাকচারাল অর। এমনও হতে পারে যে তোমার কিডনিটা দেখা যাচ্ছে যে সব ঠিক আছে, ফাংশন একদম জিএফআর 90-র উপরে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কিডনিটা হর্সশু শেপ, তাহলেও কিন্তু এটা সিকেডি হবে। কেন? ইট হ্যাজ গট ইমপ্লিকেশন অন হেলথ। এই কিডনিটা ভবিষ্যতে খারাপ হতে পারে, বাট সিস্ট it does not have any implication on health. সিস্টের যদি হেলথের উপরে কোনো ইমপ্লিকেশন না থাকে, এই সিস্ট থেকে ভবিষ্যতে যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, that would not be considered as CKD. আমার কথাটা কি পরিষ্কার হলো সবার কাছে? তাহলে আমি একটা পেশেন্টের সিকেডি ডিক্লেয়ার করতে হলে আমার 3টা জিনিসের থাকতে হবে। এক, there should be any structural or functional damage. It should persist for more than 3 months. And it should have an implication on health, also meaning that it must have a potential capacity to damage my kidney. It must have a potential capacity to damage my kidney. আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। তাহলে সানিয়ার যে ফ্রেন্ডের বাবা ক্রিয়েটিনিন 6.5, তার ক্ষেত্রে এখন আমার কি খোঁজা লাগবে? যে তার স্ট্রাকচারাল এবং ফাংশনাল ড্যামেজ আছে কিনা। ডেফিনেটলি ফাংশনাল ড্যামেজ আছে, ডেফিনেটলি, বিকজ ক্রিয়েটিনিন 6.5 এটা যদি আমরা সিকেডিপিআই তে ফর্মুলেট করি দেখা যাবে তার এস্টিমেটেড জিএফআর ইজিএফআর আসছে হচ্ছে 8 বা 7, 5। নরমালি ইজিএফআর কত থাকার কথা? স্যার 125 মিলি It ml। should be more than 90. It should be more than 90. ঠিক আছে? 90 to 140 is the range, 125 is the average. You are perfectly right. More than 90 থাকতে হবে। তাহলে এই পেশেন্টের আসবে 5, তাহলে তার ফাংশনাল ড্যামেজ অবশ্যই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার স্ট্রাকচারাল ফাংশনাল ড্যামেজ থাকলো, whether it is persisting for 3 months, এটা আমরা কি করে বলবো? তাই না? সিকেডি বলতে হলে আমাকে কি প্রমাণ করতে হবে? এটা 3 মাসের বেশি ধরে আছে, রাইট? এখন 3 মাসের বেশি আছে কিনা এটা আমি কি করে প্রমাণ করব? এনিওয়ান? সবচেয়ে কনক্রিট এভিডেন্স হচ্ছে যদি 3 মাসের আগের কোনো ডকুমেন্টেশন থাকে যে পেশেন্টের রেনাল, ফাংশনাল অর স্ট্রাকচারাল ড্যামেজ ছিল। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার।
সবচেয়ে কনক্রিট এভিডেন্স হচ্ছে যে যদি 3 মাস আগে পেশেন্টের স্ট্রাকচারাল অর ফাংশনাল ড্যামেজ ছিল, এই প্রমাণ যদি আমাদের হাতে থাকে, দ্যাট ইজ দ্য মোস্ট কনক্রিট এভিডেন্স, ইয়েস ইট হ্যাজ পারসিস্টেড ফর মোর দ্যান 3 মান্থস। ঠিক আছে? জি স্যার। যদি এই কনক্রিট এভিডেন্স আমাদের হাতে না থাকে, যে স্যার আমি জানি না, আমি তো এর আগে কোনোদিন ক্রিয়েটিনিন করাই নাই, তাহলে আমরা কি খুঁজবো? তখন আমরা খুঁজবো ইনডাইরেক্ট এভিডেন্স। ইনডাইরেক্ট এভিডেন্সের ভিতরে ইফ সিমটমস সাজেস্টিভ অফ সিকেডি মোর দেন 3 মান্থস, কি কি সিমটম থাকলে আমরা মনে করতে পারি এটা সিকেডি সাজেস্টিভ? যদি পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং উইথ অর উইদাউট ইডেমা থাকে। কি বলছি? অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং উইথ অর উইদাউট ইডেমা থাকে। এই 4টা সিমটমকে আমরা বলি দিস আর সাজেস্টিভ অফ সিকেডি সিমটমস: অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং উইথ অর উইদাউট ইডেমা। ঠিক আছে? যদি পেশেন্টের সাইনের ভিতরে অ্যানিমিয়া, ইডেমা, হাইপারটেনশন থাকে। কি বলছি? অ্যানিমিয়া, ইডেমা, হাইপারটেনশন। অ্যানিমিয়া, ইডেমা, হাইপারটেনশন। যদি পেশেন্টের অ্যানিমিয়া, ইডেমা, হাইপারটেনশন এই 3টা জিনিস থাকে, আমরা সন্দেহ করব এটা সিকেডি। ইনভেস্টিগেশনে পেশেন্টের যদি অ্যানিমিয়া এবং বাইল্যাটারাল কন্ট্রাক্টেড কিডনি থাকে, ইট ইজ সাজেস্টিভ অফ সিকেডি। কিডনির নর্মাল সাইজ 9 সেন্টিমিটার, লংজিটিউডিনাল সাইজ কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। যদি 9 সেন্টিমিটারের ছোট হয়, ইট ইজ সাজেস্টিভ অফ সিকেডি। তাহলে সানিয়ার পেশেন্ট, যে পেশেন্টটা, সেই পেশেন্টটা ও কি খোঁজা উচিত? ও জিজ্ঞেস করবে যে তোমার বাবার খাওয়ার রুচি টুচি কেমন। যদি বলে যে না, বাবা তো গত 3-4 মাস ধরে ঠিক মতো খেতে পারে না, বমি বমির কথা বলে, বাবার পায়ে পানি আসছে গত 3-4 মাস ধরে। পেশেন্টের যদি দেখা যায় যে গত 3-4 মাস ধরেই দেখা যাচ্ছে বাবার শরীরটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, পায়ে পানি আসছে, প্রেসারটাও বেশি পাওয়া যায়, অ্যানিমিয়া, ইডেমা, হাইপারটেনশন। এবং সোনোগ্রাফিক্যালি আমরা যদি দেখি পেশেন্টের বাইল্যাটারাল কন্ট্রাক্টেড কিডনি, তাহলে আগের এভিডেন্স না থাকলেও আমরা সন্দেহ করতে পারি এটা সিকেডি। তাহলে তোমার প্রথম প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম কিনা, যে কি থাকলে আমরা ধরে নিব এটা সিকেডি? সবার কাছে কি কথাটা পরিষ্কার? একটা পেশেন্ট আমার কাছে রেইজ ক্রিয়েটিনিন নিয়ে আসলো, রেইজ ক্রিয়েটিনিন। আমি খুঁজবো হচ্ছে যে এর আগের কোনো এভিডেন্স আছে কিনা। যদি এর আগের কোনো ডকুমেন্টেশন থাকে যে পেশেন্টের স্ট্রাকচারাল অর ফাংশনাল ড্যামেজ ছিল and it has persisted for more than 3 months, তাহলে আমি ডেফিনেটলি ধরে নেব এটা সিকেডি। যদি এগুলো না থাকে, তাহলে সিমটমের ভিতরে আমরা খুঁজবো যে অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং উইথ অর উইদাউট ইডেমা আছে কিনা। সাইনের মধ্যে আমরা খুঁজবো অ্যানিমিয়া, ইডেমা, হাইপারটেনশন আছে কিনা। ইনভেস্টিগেশনে আমরা খুঁজবো অ্যানিমিয়া এবং বাইল্যাটারাল কন্ট্রাক্টেড কিডনি আছে কিনা। যদি এগুলো ফুলফিল করে, তাহলে আমরা ধরে নিব এটা সিকেডি। ঠিক আছে? তোমরা তো এমন ভাবে চুপ থাকো যে মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে পারতেছো? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে, ওই রুগীটা জিজ্ঞাসা করলো যে এখন আমি কি করব, বা আমার বাবাকে নিয়ে আমি কি করব, হাউ আই ডু অ্যাপ্রোচ দ্য পেশেন্ট, আমার এখন কি করা উচিত। একটা কথা তোমরা সব সময় মনে রাখবা, সিকেডি ইজ এ গ্রেভ ডায়াগনোসিস, একটা
অত্যন্ত বাজে ডায়াগনোসিস, আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, দিস এ ভেরি ভেরি ব্যাড ডায়াগনোসিস। আমার কথাটা পরিষ্কার? জি স্যার। এটা রোগীর জন্য খারাপ, আমার জন্য খারাপ। এবং আমাদের মেডিকেল টার্মিনোলজিতে আমরা সবসময় একটা কথা বলি যে তোমার সামনে যদি 4টা ডিডি থাকে, সে একটা ইয়াং বাচ্চা তোমার কাছে আসলো যে বাচ্চাটার অ্যানিমিয়া, হেপাটোস্প্লিনোমেগালি, ব্লিডিং হচ্ছে, তোমার পসিবিলিটি হতে পারে মনে করো লিউকেমিয়া, তোমার পসিবিলিটি এর বাইরে আরো 2-1টা রোগ হতে পারে, সেপসিস ইত্যাদি ইত্যাদি। এখন কোন রোগটা তুমি আগে বলবা? তুমি কখনোই একটা বাজে ডায়াগনোসিস আগে বলবা না। মানে বাজে বলতে বোঝাচ্ছি রোগীর জন্য বাজে। আমার কথা বুঝছো? আমরা প্রথমে বলবো স্যার এটা কালাজ্বর হতে পারে, এটা ম্যালেরিয়া হতে পারে স্যার। কেন? দিস আর ট্রিটেবল, দিস আর ট্রিটেবল। লিউকেমিয়া আমি পরে বলবো, এটা খারাপ ডায়াগনোসিস আমরা পরে বলবো। একইভাবে একটা সিকেডি যখন আমার কাছে আসবে, আমি প্রথম ধরে নিব যে দিস ইজ নট এ সিকেডি। কি ধরে নিব? দিস ইজ নট এ সিকেডি। আইদার দিস ইজ অ্যান একেআই or this is an AKI on CKD. আমি এবং রোগী দুইজনকেই আমাদের বিশ্বাস করাতে হবে যে হয় এটা AKI, আমি যদি CKD এর এভিডেন্স না পাই আমি এটাকে ধরে নিব যে এটা AKI, অথবা আমি যদি CKD এর এভিডেন্স পাইও তারপর আমি ধরে নিব দিস ইজ AKI on CKD। অর্থাৎ হ্যাঁ আপনার কিডনি CKD, আপনার কিডনি ক্রনিক ডিজিজ, বাট এই মুহূর্তে যে আপনার ক্রিয়েটিনিনটা এটা some form of acute damage থাকতে পারে, which is reversible, which is reversible। আমার কথাটা কি পরিষ্কার? তাহলে সিকেডি ম্যানেজমেন্টের আমাদের প্রথম কনসেপ্ট ফর দ্য পেশেন্ট এন্ড ফর দ্য ডক্টর ইজ দিস ইজ অ্যান acute on chronic CKD or this is an AKI। তাহলে আমাদের প্রথম স্টেপ হবে look for reversible factors, look for reversible factors। This is the first management of CKD, whether there is any reversible factor, আমি কোন reversible factor পাই কিনা যেটা দিয়ে তার রেনাল ফাংশনটাকে আমি ইমপ্রুভ করতে পারি। এখন কি কি reversible factor থাকতে পারে? কি কি reversible factor থাকতে পারে? ফ্লুইড কারেকশন স্যার। ইয়েস, আমরা যদি একটা কিডনি আঁকি, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। This is the artery, this is the ureter। আমরা যদি প্রথম আমরা ধরে নিব এখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কোনো হাইপোপারফিউশন হচ্ছে কিনা। নাম্বার 3, কোনো অবস্ট্রাকশন আছে কিনা। নাম্বার 4, কোনো ড্রাগ ইনডিউসড ড্যামেজ হচ্ছে কিনা। এন্ড নাম্বার 5, কোনো সিস্টেমিক ডিজিজের কারণে ড্যামেজ হচ্ছে কিনা। 5টা কথা। কি কি বলছি? কোনো ইনফেকশন আছে কিনা, কোনো হাইপোপারফিউশন হচ্ছে কিনা, তার ইউরেটারে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, ড্রাগ ইনডিউসড কোনো ড্যামেজ আছে কিনা, এবং সিস্টেমিক কোনো ডিজিজ আছে কিনা। কথাটা বোঝা গেছে? জি স্যার। We look for any infection, look for hypoperfusion, look for obstruction, look for drug induced। কোন কোন ড্রাগের কারণে হতে পারে? মোস্ট কমন 4টা ড্রাগ। একটা হচ্ছে NSAID, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, একটা হচ্ছে ACE, আর একটা ARB। এই 4টা ড্রাগ আমরা ভেরি ইম্পর্টেন্টলি খুঁজি। কি কি বলছি? NSAID, অ্যান্টিবায়োটিক্স, ACE ইনহিবিটরস এন্ড ARB।
ঠিক আছে? আর হচ্ছে সিস্টেমিক ডিজিজ, যেমন এসএলই, লুপাস ইরাইথোমেটোসাসে এরকম হতে পারে, লুপাস ইরাইথোমেটোসাসে এরকম হতে পারে। বোঝা গেছে? জি স্যার। These 5 are the reversible factors যেটা আমরা ইমিডিয়েটলি খোঁজাখুঁজি শুরু করব। ঠিক আছে? আচ্ছা, গেল। তাই নেক্সট হচ্ছে এই 5টা যদি আমরা পেয়ে গেলাম তাহলে তো আমরা এটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করব। এটা আমাদের প্রথম কাজ। মনে করো ওই রুগীটা বলতেছে যে হ্যাঁ, আব্বার গত এই 15 দিন ধরেই প্রস্রাবটা ঘন ঘন হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, জ্বর জ্বর লাগে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর একটু এলোমেলো বলতেছে। আমরা কি সন্দেহ করব? শাহজালাল নিজামী, আমরা কি সন্দেহ করব? নিজামী, বলো বলো বলো। আরে বলো না, তোমাদের বলতে অসুবিধা কি? তুমি কি ঠিক বলবা নাকি? তুমি ঠিক বললে তো তোমার মানে এখন তো তোমার ঠিক বলার সময় না। শোনো, তোমাদেরকে যখন আমরা এই ধরনের প্রশ্নগুলো করি, উই ডোন্ট এক্সপেক্ট যে তুমি সঠিক উত্তর দিবা। তোমরা ভয় পাও কিসে? সঠিক উত্তর দেওয়ার জন্য তো তোমার পরীক্ষার দিন আছেই। তৌফিক রিজভী, জি স্যার। এইরকম একটা ক্লিনিক্যাল সিনারিও যদি বলে তাহলে আমরা কি সন্দেহ করব রোগীটার কি হতে পারে? রিভার্সিবল ফ্যাক্টরের মধ্যে কোনোটা কি আছে তার? স্যার ইনফেকশন। ইনফেকশন, কোথায় ইনফেকশনটা? স্যার ইউটিআই এ স্যার। ভেরি গুড, ইউটিআই। এবং দিস ইজ দ্য মোস্ট কমন রিভার্সিবল ফ্যাক্টরস। এটা মনে রাখবা যে একটা সিকেডি পেশেন্টের মোস্ট কমন রিভার্সিবল ফ্যাক্টরস হচ্ছে ইউটিআই। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা। এবং অলসো মোস্ট মিসগাইডেড, কারণ হচ্ছে যে সিকেডি পেশেন্টের কিন্তু পায়োরিয়া থাকে। তোমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসে মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে 5 সেল থাকলে তো স্যার ইউটিআই, 5 সেল থাকলে ইউটিআই। কিন্তু মনে রাখতে হবে 5 সেল ইজ জাস্ট neutrophil in the urine. This neutrophil can be due to infection, this can be due to inflammation. এবং একটা পেশেন্টের যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তার কিডনিতে যদি ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে, সেখানেও কিন্তু প্রচুর 5 সেল থাকবে। সো 5 সেল থাকলেই এটা ইনফেকশন এরকম ধরে নেওয়া যাবে না। ঠিক আছে? সুতরাং অবশ্যই এরকম যদি ক্লিনিক্যাল সিনারিও থাকে যে একটা পেশেন্টের জ্বর আসতেছে, প্রস্রাব ধরে রাখতে পারতেছে না, ডেফিনেটলি এটা আমরা ইউটিআই সন্দেহ করব। কিন্তু আবার অ্যাসিম্পটোমেটিক একটা পেশেন্টের 5 সেল থাকলে ডোন্ট গো ফর ট্রিট ইট, ফার্স্ট কনফার্ম ইট। আচ্ছা, তাহলে আমরা রিভার্সিবল ফ্যাক্টর 1 নাম্বার কাজটা আমরা করে ফেললাম যে সিকেডির কোনো পেশেন্ট আসলে আগে আমরা দেখব কোনো রিভার্সিবল ফ্যাক্টর আছে কিনা। গেল। আনফরচুনেটলি আমরা দেখলাম কোনো রিভার্সিবল ফ্যাক্টর নাই, তখন আমরা কি করব? আমরা দেখলাম কোনো রিভার্সিবল ফ্যাক্টর নাই, তখন আমরা কি করব? নেক্সট আমাদের কাজ হচ্ছে টু রিটার্ড দ্য প্রোগ্রেশন। তখন আমাদের মনটা একটু খারাপ যে না, আমরা কোনো রিভার্সিবল ফ্যাক্টর পাইনি, দিস ইজ নট একেআই অন সিকেডি, রাদার দিস ইজ পিওর সিকেডি। যদি পিওর সিকেডি হয়, দেখো মানে সিকেডির, আমি আবার একটু ইয়েতে যাই তোমাদের, দিস ইজ হোয়াট আই ড্র ফর মাই পেশেন্টস। যে আমি যখন আমার রোগীদেরকে সিকেডি বুঝাই,
দিস ইজ হোয়াট আই ড্র। আমি এরকম করে একটা জিনিস আঁকি যে ধরে নেওয়া যাক আপনার কিডনিতে 10টা ছাঁকনি আছে, আপনার রক্তটা এই ছাঁকনিগুলো দিয়ে পরিষ্কার হয়। এখন যদি দেখতে পাচ্ছ তো তোমরা, স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার, জি, দেখতে স্যার, পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। ওকে, এখন 5টা ছাঁকনি যদি বন্ধ না হয়ে যায় আপনার কিডনির পয়েন্টটা কখনো 1.5 হবে না। 1.5 হতে হলে অর্ধেক ছাঁকনি বন্ধ হয়ে যেতে হবে। তাহলে আগে 10টা ছাঁকনি মিলে যে কাজ করত, এখন 5টা ছাঁকনিকে সেই কাজ করতে হয়। ফলে এই 5টা ছাঁকনির উপর প্রেসার বেশি পড়ে। এর মধ্যে যে ছাঁকনিটা দুর্বল এটা একটা সময় বন্ধ হয়ে যাবে, তখন 4টাকে 10টার কাজ করতে হবে, এর উপর প্রেসার আরো বেশি পড়বে। এই 4টার মধ্যে যেটা দুর্বল এটা এক সময় বন্ধ হয়ে যাবে, তখন 3টার উপরে প্রেসার আরো পড়বে। এই কারণে ক্রিয়েটিনিন সবসময় বাড়তে থাকে, এটা কখনো কমে আসে না। দিস ইজ হোয়াট আই ড্র ফর মাই পেশেন্টস। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবং এটাই হচ্ছে আসলে বেসিক কনসেপ্টটা। বেসিক কনসেপ্টটা হচ্ছে যে আমরা কিডনির এবং এই এই যে কনসেপ্টটা আমরা রোগীদেরকে দেওয়ার চেষ্টা করি, তোমাদের জন্য একই কনসেপ্টটা প্রযোজ্য, যে more and more glomerulus is getting sclerosed. The rest of the glomerulus have to take the more and more pressure. যত বেশি প্রেসার পড়তেছে তত বেশি গ্লোমেরুলাস গুলো স্ক্লেরোসড হচ্ছে। সো সিকিডি ইজ ডেফিনেটলি আ প্রোগ্রেসিভ ডিজিজ। তাহলে যদি প্রশ্ন করি যে হাউ টু রিটার্ড দিস প্রোগ্রেশন, আমি এই প্রোগ্রেশনটাকে কিভাবে থামাতে পারি? দুইটা জিনিসকে সারা পৃথিবীতে সমস্ত যতগুলো স্টাডি হয়েছে সবগুলো স্টাডিতে দুটো ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে যে এই দুটো ফ্যাক্টর ইজ ডেফিনেটলি রিটার্ড দ্য প্রোগ্রেশন। এই দুটো ফ্যাক্টরকে ট্রিট করলে অবশ্যই সিকেডি প্রোগ্রেশন রিটার্ড করা যায়। এই দুইটা ফ্যাক্টরের মধ্যে কি কি? একটা হচ্ছে হাইপারটেনশন আর একটা হচ্ছে প্রোটিনিউরিয়া। সুতরাং যদি দেখা গেল ওই যে পেশেন্টটা যার ক্রিয়েটিনিন ছিল 6.5, তার কোনো রিভার্সিবল ফ্যাক্টর যদি আমরা না পাই, তাহলে নেক্সট আমাদের খুঁজতে হবে যে উনার হাইপারটেনশনের কি অবস্থা, উনার প্রোটিনিউরিয়ার কি অবস্থা। উনার হাইপারটেনশনের কি অবস্থা, উনার প্রোটিনিউরিয়ার কি অবস্থা। হাইপারটেনশনের টার্গেট কত? যদি প্রোটিনিউরিয়া না থাকে, প্রোটিনিউরিয়া যদি 30 মিলিগ্রাম পার ডে নিচে হয়, তাহলে ব্লাড প্রেশার শুড বি লেস দেন 140/90, ডায়াবেটিক হোক অথবা নন ডায়াবেটিক হোক। যদি প্রোটিনিউরিয়া থাকে, ইফ ইট ইজ মোর দেন 30 মিলিগ্রাম পার ডে, তাহলে টার্গেট হচ্ছে লেস দেন 130/80, লেস দেন 130/80। কথাটা কি বোঝাতে পারলাম? যদি প্রোটিনিউরিয়া না থাকে, টার্গেট হচ্ছে 140/90, তার নিচে। যদি প্রোটিনিউরিয়া থাকে, টার্গেটটা আরেকটু নিচে, 130/80। ঠিক আছে, এটা গেল টার্গেট। কিভাবে এই টার্গেট রিচ করব? নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে 1 নাম্বার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে 1 নাম্বার কথা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন। কতটুকু রেস্ট্রিকশন? 5 গ্রাম অফ টেবিল সল্টের নিচে, 5 গ্রাম অফ টেবিল সল্টের নিচে। ঠিক আছে, 5 গ্রাম is equivalent to 85 millimole of sodium, 85 millimole of sodium। রোগীকে বলতে হবে যে আপনার সারাদিনে যে রান্না বান্না, তাতে যেন 1 চামচের 3/2 বেশি লবণ না যায়। অ্যাডেড সল্ট খাবে না, কোনো ভর্তা খাবে না। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, মুখে বলে দেওয়া। অ্যাডেড কোনো সল্ট খাবে না, কোনো ভর্তা খাবে না। ভর্তা কেন খাবে না টুম্পা? স্যার
ভর্তায় তো মানে সল্ট অ্যাড করা হয় এজন্য। ইয়েস, অ্যাডেড সল্ট থাকে, এই জন্য সে ভর্তা খাবে না। আর রান্নাতে জি সে স্যার। সল্ট খাবে, কিন্তু সেই সল্টের পরিমাণটা যেন তার সারাদিনের 3 সল্টের ভাগে পরিমাণটা যেন 3/2 অফ 2 টেবিল ভাগের। স্পুনফুলের নিচে থাকে। জি স্যার। ওকে। আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ব্যাপারে, হোয়াট আর দ্য ড্রাগস অফ হাইপারটেনশন ইন সিকেডি? 1 নাম্বার ড্রাগ হচ্ছে এসি ইনহিবিটর অর এআরবি, এসি ইনহিবিটর অর এআরবি, এসি ইনহিবিটর অর এআরবি। কেউ বলতে পারবা কেন? স্যার রেনাল পারফিউশন বাড়ায়। রেনাল স্যার পারফিউশন বাড়ায়, স্যার ইফারেন্ট আর্টারিওলের প্রেশার কমায় দেয় স্যার। তাহলে কি রেনাল পারফিউশন বাড়বে? না স্যার, প্রেশার কমবে স্যার, যার কারণে প্রোটিনুরিয়া কম হবে স্যার। স্যার রেনাল পারফিউশন কমায় স্যার। হ্যাঁ, রেনাল পারফিউশন কমায়। এটা অ্যাফারেন্ট আর্টারিওল, এটা ইফারেন্ট আর্টারিওল। এসিআরবি হচ্ছে ইফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশন করে। ভ্যাসোডাইলেটেশন করলে কি হবে? একটা চৌবাচ্চার উপরের কল, নিচের কল, যদি উপরের কল দিয়ে পানি আসছে কিন্তু নিচের কলটা আমি খুলে দিলাম, নিচের কলটা আমি বড় করে দিলাম, তাহলে কি হবে? পানিটা সবসময় কম থাকবে, বেশি বেশি পানি বের হয়ে যাবে। ইফারেন্ট আর্টারিওলকে ভ্যাসোডাইলেট করলে বেশি বেশি রক্ত বের হয়ে যাবে, ফলে গ্লোমেরুলাসের ভিতরে প্রেসার কমে যাবে। আমরা একটু আগে যে ছবিটা আঁকছি, যত প্রেসার কমবে তত আমার কিডনির ছাঁকনিগুলো কেমন থাকবে? যত প্রেসার কমবে কিডনি ছাঁকনিগুলো কেমন থাকবে? স্যার ভালো থাকবে স্যার। ভালো থাকবে। এই কারণে আমি যদি ইফারেন্ট আর্টারিওলের ভ্যাসোডাইলেটেশন করি, তাহলে আমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারটা কমবে, আমার ছাঁকনিগুলো ভালো থাকবে। এট দ্য এক্সপেন্স অফ হোয়াট? আমার জিএফআর কমে যাচ্ছে। জিএফআর কমে গেলে আমার ক্রিয়েটিনিন কি হবে? স্যার রাইজ করবে। দেয়ার ইজ এ পসিবিলিটি যে আমার ক্রিয়েটিনিনটা রাইজ করবে, দেয়ার ইজ এ ডেফিনিট পসিবিলিটি। তাহলে সিকেডি পেশেন্টের 1 নাম্বার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এসি অর এআরবি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু প্রোভাইডেড দ্যাট, আমাদের মাথায় রাখতে হবে এসি অ্যান্ড এআরবি কজেস two big problems. Number one, it decreases the GFR and it can increase the creatinine. Number one. Number two, it can cause hyperkalemia. It can cause hyperkalemia. Hyperkalemia কিভাবে করবে কেউ বলতে পারবা? স্যার ফিল্ট্রেশন কমায় দিলে স্যার সোডিয়াম কম যাবে ডিস্টাল কনভলিউটেড টিউবগুলো, যার কারণে স্যার ওই সোডিয়াম থাকবে না। সোডিয়াম অ্যাবজর্পশন কম হবে, তার এগেইনস্টে পটাশিয়াম কম বের হবে। ইয়েস, নাম্বার ওয়ান, এটা একটা ভালো জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এটা অ্যালডোস্টেরনকে অ্যান্টাগনিস্ট করে। এটা অ্যালডোস্টেরনকে অ্যান্টাগনিস্ট করে। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন, তার এগেইনস্টে পটাশিয়াম বের করে দেওয়া। সো এসি ইনহিবিটর এবং এআরবি দিলে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রাইজ অফ ক্রিয়েটিনিন এন্ড হাইপারক্যালেমিয়া। তাহলে যে কোনো সিকেডি পেশেন্টকে আমি অবশ্যই এসিএআরবি ট্রাই করব। আবার আরেকটা জিনিস খেয়াল করো, আমি রিভার্সিবল ফ্যাক্টরের ক্ষেত্রে কি বলছি? ড্রাগস এর মধ্যে এসিএআরবি নাম বলছি না, বলি নাই? জি স্যার, এটা প্রশ্ন ছিল আমার যে আমরা তো ড্রাগ ইনডিউস যদি হয় এসি করলে। তাহলে একটা পেশেন্ট আমার কাছে 6.5 ক্রিয়েটিনিন নিয়ে আসছিল, আমি তাকে জিজ্ঞাসা করব যে উনি প্রেসারের ওষুধ হিসেবে কি পাচ্ছেন। উনি বললেন প্রেসারের ওষুধ হিসেবে উনি পাচ্ছেন লোসার্টান পটাশিয়াম 50। আমার এখন করণীয় কি? দিস ইজ দ্য ফার্স্ট চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ইন সিকেডি। নাও হোয়াট টু ডু? স্যার অ্যান্টি হাইপারটেনসিভ চেঞ্জ করে দিতে হবে। কেন? স্যার ক্রিয়েটিনিন বাড়তেছে। আমরা চেঞ্জ করব, আমরা হি ইজ অ্যাবসলিউটলি রাইট, আমরা চেঞ্জ করব আমরা কত দিনের জন্য? ফর 2 weeks to 3 weeks। আমরা 2 to 3 weeks এর জন্য চেঞ্জ করে দিয়ে আমরা দেখব যে তার ক্রিয়েটিনিন কমে আসে কিনা। যদি তার ক্রিয়েটিনিন কমে আসে, আমি কখনোই তাকে আর এসিআরবি দিব না। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা?
যেহেতু পেশেন্ট অন এসিআরবি ছিল, আমি ইমিডিয়েটলি তার এসিআরবিটা বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করে আমি ওয়েট করেছি তার ক্রিয়েটিনিন কমে কিনা। যদি 2 to 3 উইকস পরে আমি দেখি তার ক্রিয়েটিনিন কমে গেছে এবং কতটুকু কমছে, মোর দেন 20%, মোর দেন 20%, 5 ভাগের 1 ভাগের বেশি ডিক্রিজ করেছে, সেই পেশেন্ট এসিআরবি পাবে না। সেই পেশেন্ট এসিআরবি পাবে না। ঠিক আছে, আমার কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। যদি পেশেন্ট এসিআরবির উপরে আমার কাছে আসে, পেশেন্ট অলরেডি গেটিং এসিআরবি, my first thing to do is to omit that ACRB and change it to a non-ACRB drug to see whether the creatinine decreases more than 20% over a 2 to 3 weeks period. If that happens, I have to withdraw this ACRB and I have to write it down, ACRB contraindicated in this patient. যদি পেশেন্ট এসিআরবির উপরে না থাকে, if the patient is not getting ACRB, what should I do? ARB দিব স্যার। এআরবি শুরু করব, এক্স্যাক্টলি। সেই পেশেন্টের ক্ষেত্রে আমি এসিআরবি শুরু করব। একদম তাহলে এসি এআরবি, এসি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। এসিআরবি যদি না পেতে থাকে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কাজ হচ্ছে আমরা এসিআরবি দিব। দেওয়ার পরে আমাদের কি করা উচিত? আমরা আবার 14 days পরে we'll check for creatinine and potassium. If there is hyperkalemia or there is more than 20% rise of serum creatinine, I will omit the drug. আমার কথা বোঝা গেছে? জি স্যার। এসিআরবি অত্যন্ত ভালো ওষুধ, তোমাদের কথাটা পরিষ্কার করে বুঝতে হবে। এসিআরবি অত্যন্ত ভালো ওষুধ, বাট এসিআরবি ইউজ করার নিয়মটা তোমাদেরকে বুঝতে হবে। কারণ এই জিনিসটার প্রবলেমটা কোথায় দেখো, আমরা যারা নেফ্রোলজিস্ট, উই আর ভেরি মাচ ওভারওয়েলমড উইথ দ্য এসিআরবি। আমরা এসিআরবি কে অত্যন্ত ধন্বন্তরী ওষুধ বলে মনে করি, এবং যারা ইন্টারনাল মেডিসিনের মানুষ তারা এটাকে ততটাই অপছন্দ করেন, বিকজ ইটস ট্রু দ্যাট এসিআরবি কজেস এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ রেনাল ড্যামেজ এন্ড হাইপারক্যালেমিয়া ইন মেনি পেশেন্ট। সুতরাং এটাকে ধন্বন্তরী ওষুধও মনে করা যাবে না, আবার এটাকে বিরাট ক্ষতিকর ওষুধও মনে করা যাবে না। উই হ্যাভ টু নো হোয়াট টু ডু, হোয়াট টু মনিটর। ধরো একটা পেশেন্ট এসিআরবি পাচ্ছে, এই পেশেন্টের হাইপারক্যালেমিয়া হচ্ছে, এই পেশেন্টের এসিআরবি চালানো যাবে না, অথবা চালানো যাবে পটাশিয়ামকে রিডিউস করে। তার মানে হচ্ছে যে এসিআরবি এই প্রবলেম গুলো করে, এটা বুঝে নিয়ে এটাকে মনিটর করে আমাদের ড্রাগটা রান করতে হবে, নট ব্লাইন্ডলি। অথবা এটা ব্লাইন্ডলি দেয়া যাবে না, সেটাও করা যাবে না। উই হ্যাভ টু ডু এ প্রপার জাজমেন্ট টু দিস ড্রাগ। কথা কি বোঝা গেছে? তাহলে হাইপারটেনশন কন্ট্রোলের জন্য আমাদের 1 নাম্বার ওষুধ ছিল এসিআরবি। নাম্বার 2 ড্রাগ কি? যদি পেশেন্টের ইডেমা থাকে তাহলে ডায়াবেটিক্স। যদি পেশেন্টের ইডেমা থাকে, নাম্বার 2 ড্রাগ ইজ ডায়াবেটিক্স। নাম্বার 3 ড্রাগ ইজ সিবিএ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, আলফা ব্লকার। Calcium channel blocker, beta blocker, alpha blocker. And if it is not controlled, then centrally acting drugs like clonidine and hydralazine. তোমাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে সিকেডি পেশেন্ট গুলোর সারা ওয়ার্ল্ড ওয়াইড
আমরা বলতেছি যে আমাদের টার্গেট হচ্ছে 130-80। আমার মনে পড়ে না, আমার মনে করো আমার যত পেশেন্ট আছে তার মধ্যে খুব অল্প পেশেন্ট, ভেরি রেয়ারলি কিছু কিছু পেশেন্টের ব্লাড প্রেশার আমি আসলে টার্গেটে রাখতে পারি। সিকেডি পেশেন্টদের ব্লাড প্রেশার টার্গেট রেঞ্জে রাখা অলমোস্ট ইম্পসিবল, নট ইন আওয়ার কান্ট্রি, এভরিওয়্যার সারা পৃথিবীতে। এবং একটা সিকেডি পেশেন্ট অন এন এভারেজ কয়টা অ্যান্টিহাইপারটেনসিভ পায় জানো? 4 or more, 4টা বা তার বেশি অ্যান্টিহাইপারটেনসিভ প্রায় প্রতিটা সিকেডি পেশেন্ট, মানে 4টা পিল, হয়তো কোনোটা বিডি ডোজে পাচ্ছে, এরকম হিসাব করে অ্যাটলিস্ট 4টা অ্যান্টিহাইপারটেনসিভ প্রায় এভরি সিকেডি পেশেন্ট। ঠিক আছে? সো কন্ট্রোলিং হাইপারটেনশন ইন এ সিকেডি পেশেন্ট ইজ এ ভেরি ডিফিকাল্ট জব টু ডু। তাহলে 1 নাম্বার হচ্ছে কন্ট্রোল অফ হাইপারটেনশন আমার প্রোগ্রেশন রিটার্ড করার ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া কমানোর ওষুধ কি এটা তোমরা জানো, যেহেতু একটু আগে তোমরা এসিআরবি মেকানিজম বলছো। 1 নাম্বার ওষুধটা কি? প্রোটিনিউরিয়া কমানোর 1 নাম্বার ওষুধটা কি? স্যার এসি ইনহিবিটর এআরবি। এসি ইনহিবিটর অর এআরবি, বাট নেভার ইন কম্বিনেশন। এই কথাটা মনে রাখবা, নেভার ইন কম্বিনেশন। এসি এআরবি কখনো কম্বাইন করা যাবে না, কখনো কম্বাইন করা যাবে না। এসি এআরবি কম্বাইন করা নিষেধ, মনে থাকবে কথাটা। এসি এআরবি ক্যান নট বি কম্বাইন্ড। ঠিক আছে? যে কোনো একটা। যদি কারো এসি এআরবি দিতে না পারি, তার প্রোটিনিউরিয়া কমাবো কিভাবে? 2টা ড্রাগ, বলো। ডায়ুরেটিক্স। না, ডায়াবেটিস না। 1 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে নন ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ। তোমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ক্লাসিফিকেশন পড়ছো না ফার্মাকোলজিতে? ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপের ভিতরে কি কি আছে? নিফিডিপিন, অ্যামলোডিপিন, নিকারডিপিন, এগুলো, তাই না? আর নন ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপের ভিতরে কি কি আছে? ভেরাপামিল, ডিলটিয়াজিন। ফেরাপামিল আর ডিলটিয়াজিন। এই ফেরাপামিল আর ডিলটিয়াজিন হচ্ছে নেক্সট চয়েস অফ ড্রাগ ফর রিডিউসিং প্রোটিনিউরিয়া। এরপরে চয়েস অফ ড্রাগ হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, স্পাইরোনোল্যাক্টোন। তারপরে গিয়ে হচ্ছে ডায়োটিক্স, অন্যগুলো। তবে এই 3টা হচ্ছে সবচেয়ে রিকগনাইজড, যে এসিআরবি, নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এই 2টা কাজ। তাহলে আমাদের প্রথম কাজ ছিল যে এটা একেআই অথবা একেআই অন সিকেডি কিনা, রিভার্সিবল ফ্যাক্টর আছে কিনা আমরা দেখে দিলাম। নাম্বার 2 আমাদের কাজ হচ্ছে আমরা প্রোগ্রেশন অফ সিকেডিটাকে বন্ধ করার জন্য 2টা রিকগনাইজড ফ্যাক্টর, একটা হাইপারটেনশন আর একটা হচ্ছে প্রোটিনিউরিয়া, এই 2টাকে অ্যাড্রেস করলাম। এখন আর কি কি অ্যাড্রেস করলে আমার প্রোগ্রেশন কমতে পারে? আর কি কি অ্যাড্রেস করলে কমতে পারে? বাকি যে ফ্যাক্টর গুলো নিয়ে আমরা বলবো, এই ফ্যাক্টর গুলো আসলে রিকগনাইজ না, মানে সমস্ত স্টাডিতে এটা প্রমাণিত হয় নাই, সমস্ত স্টাডিতে এটা প্রমাণিত হয় নাই। ঠিক আছে? এটা মনে রাখার জন্য আমরা মনে রাখি অপারেটিং সিস্টেম ইজ ড্যাপ। Operating system is DAP. O for obesity, S for smoking, D for diabetes mellitus and dyslipidemia, A for anemia and acidosis, P for phosphate and protein. দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। Operating system is DAP, OSDAP. Obesity reduction, smoking reduction, control of diabetes, control of dyslipidemia, correction of anemia, correction of acidosis, control phosphate, control protein. একটা একটা করে আসি আমরা। ওবেসিটি, স্মোকিং, এই দুটো নিয়ে কোনো ঝামেলার কিছু নাই। ডায়াবেটিস,
ডায়াবেটিসে আসলে প্রথম যেটা তোমাদেরকে জানতে হবে যে ক্রিয়েটিনিন যদি 3-এর উপর উঠে যায়, if the creatinine goes more than 3, the choice of anti-diabetic agent is insulin. Choice of anti-diabetic drug is insulin. তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে যে স্যার কোন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কি দেওয়া যাবে? দুইটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যে কোনো লেভেল অফ ক্রিয়েটিনিনে দেয়া যায়। একটা হচ্ছে লিনাগ্লিপটিন আর একটা হচ্ছে অ্যাকারবোস। একটা হচ্ছে লিনাগ্লিপটিন, একটা অ্যাকারবোস। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে স্যার যদি 3-এর নিচে থাকে তাহলে আমার ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিতে পারবো কিনা? হ্যাঁ, 3-এর নিচে হলে দিতে পারবো। 3-এর নিচে দুইটা ড্রাগ আমরা ভালো বলে মনে করি, একটা হচ্ছে গ্লাইক্লাসাইড আর একটা হচ্ছে এম্পাগ্লিফ্লোজেন। নামগুলো কি পরিচিত তোমাদের? নইলে তো মনে রাখতে পারবা না। স্যার ওই যে লাস্টে যেটা বললেন এম্পাগ্লিকোজেন, এইটা আমার পরিচিত না। এম্পাগ্লিফোজেন, এম্পাগ্লিফোজেন হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনহিবিটর। সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনহিবিটর এটা হচ্ছে কিডনিতে আমাদের সোডিয়াম গ্লুকোজ কিছু ট্রান্সপোর্টার আছে রেনাল টিউবুলস এর ভিতরে। এই ড্রাগগুলো হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনহিবিট করে। ইনহিবিট করলে হয় কি, কিডনি দিয়ে প্রচুর সোডিয়াম এবং গ্লুকোজ বের হয়ে যায়। যদি সোডিয়াম এবং গ্লুকোজ বের হয় তাহলে গ্লুকোজ বের হলে আমার ডায়াবেটিস কম থাকবে, এটাতে একটা বেনিফিট। আর কি বেনিফিট হতে পারে বলতো? সোডিয়াম যে বের হয়ে যাচ্ছে, সোডিয়াম বের হয়ে গেলে আমার হাইপারক্যালেমিয়া কারেক্টেড হবে স্যার। হাইপারক্যালেমিয়া কেন কারেক্টেড হবে? ইডিমা কারেক্টেড হবে স্যার। ইডেমা কারেক্টেড হবে। সোডিয়াম বের হয়ে গেলে ভলিউম ওভারলোড কারেক্টেড হবে। কথা বোঝা গেছে? তাহলে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই ওষুধটা ডায়াবেটিস উইথ সিকেডি তো খুবই ভালো ওষুধ, যেহেতু সোডিয়াম ওভারলোড হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আর কোন রোগ আছে কি যেখানে ডায়াবেটিসের সাথে আর কোন রোগ থাকলে এটা খুব ভালো ওষুধ হতে পারে? হাইপারনেট্রিমিয়া, স্যার হার্ট ফেলিয়ার। ইয়েস, হার্ট ফেলিউর। যদি পেশেন্টে ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিউর থাকে, তার ক্ষেত্রে এম্পাগ্লিফোজেন ইজ এ ভেরি গুড ড্রাগ। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। যেহেতু দুইটাতেই সোডিয়াম এন্ড ওয়াটার ওভারলোড হয়, এই দুইটার ক্ষেত্রেই আমার এই সোডিয়াম এন্ড ওয়াটার বের হয়ে যায়। এই কারণে যদি কোনো পেশেন্টে ইসকেমিক হার্ট ডিজিজ এবং হার্ট ফেলিউর থাকে অথবা ডায়াবেটিসের সাথে সিকেডি থাকে এবং জিএফআর যদি 30-এর উপরে থাকে, এম্পাগ্লিফ্লোজেন ইজ এ ভেরি গুড ড্রাগ। কিন্তু কথাটা একটা ছোট্ট কথা যোগ করে দিছি, জিএফআর কি করতে হবে? 30-এর উপরে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এইখান থেকে ডায়াবেটিস থেকে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডায়াবেটিস মাস্ট বি কন্ট্রোল এন্ড প্রেফার্ড ড্রাগ ইজ ইনসুলিন। ডায়াবেটিস মাস্ট বি কন্ট্রোল এন্ড প্রেফার্ড ড্রাগ ইজ ইনসুলিন। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কোনটা দেওয়া যায়? লিনাগ্লিপটিন। শেষ। ডিসলিপিডিমিয়া, dyslipidemia must be corrected. Preferred drug atorvastatin. Preferred drug atorvastatin. Anemia. Anemia ক্ষেত্রে মনে রাখতে হবে যে why there is anemia in CKD. Anemia কেন হয়? ইরিথ্রোপয়েটিন কমলে ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি হয় স্যার। Yes, very good. এক। শোনো, আমরা যখন নেফ্রোলজির এমডি পরীক্ষাতে বসি তখন আমরা অ্যানিমিয়া ইন সিকেডির কজ অ্যাটলিস্ট 15টা এক্সপেক্ট করি। যখন ফেলোশিপ পরীক্ষায় বসা হয় তখন স্যাররা অ্যাটলিস্ট 7টা এক্সপেক্ট করে। আর এমবিবিএস পরীক্ষায় 2টা এক্সপেক্ট করে, একটা হচ্ছে ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। এই 2টা ভুলো না।
কি কি বলছি? একটা ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি, আরেকটা আয়রন আয়রন ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি। ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি এন্ড আয়রন ডেফিসিয়েন্সি, এই দুটো কথা তোমরা ভুলো না। কেন কথাটা ইম্পর্টেন্ট দেখো, যে iron deficiency is the primary cause. Iron deficiency is the primary cause. এই কারণে যখন অ্যানিমিয়ার কারেকশন করা হয়, ফার্স্ট উই চেক দ্য আয়রন। একটা পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি বোঝার জন্য আমরা কি কি পরীক্ষা করি? আয়রন প্রোফাইল। আয়রন প্রোফাইল স্যার, সেটার মধ্যে কি থাকে? সিরাম Total ফেরিটিন iron, থাকে স্যার, তারপর টোটাল হচ্ছে আয়রন যে- থাকে। পার্সেন্টেজ স্যাচুরেশন থাকে স্যার, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি থাকে। ইয়েস, আয়রন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, ট্রান্সফারিং স্যাচুরেশন এন্ড সেরাম ফেরিটিন। ঠিক তো? জি স্যার। স্যার আবার বলতেছি, সেরাম আয়রন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, ট্রান্সফারিং স্যাচুরেশন এন্ড সেরাম ফেরিটিন। ঠিক আছে? সেরাম আয়রন এবং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি সরাসরি মাপা হয়। ট্রান্সফারিং স্যাচুরেশনটা কিভাবে বের করা হয়? সেরাম আয়রন ডিভাইডেড বাই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। কথা কি বোঝা গেছে? জি স্যার। সেরাম আয়রন ডিভাইডেড বাই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা দিয়ে বের করা হয় ট্রান্সফারিং স্যাচুরেশন টিস্যাট আর সেরাম ফেরিটিন। যদি টিস্যাট লেস দেন 20% হয়, যদি টিস্যাট লেস দেন 20% হয় আর সেরাম ফেরিটিন লেস দেন 500 হয়, উই শুড ইনফিউজ উইথ আয়রন। কথাটা কি বলছি? উই শুড ইনফিউজ উইথ আয়রন। ইনফিউজ, আমি কিন্তু বলি নাই উই শুড রিপ্লেস উইথ আয়রন। কি বলছি? ইনফিউজ। ইনফিউজ উইথ আয়রন। তার মানে সিকেডি পেশেন্টের প্রেফারেবল আয়রন রিপ্লেসমেন্ট হচ্ছে আইভি আয়রন। সিকেডি পেশেন্টের প্রেফারেবল আয়রন রিপ্লেসমেন্ট হচ্ছে আইভি আয়রন। ওই যে তোমাদের বললাম যে যখন আমরা বড় বড় পরীক্ষাগুলোতে বসি, আমরা অ্যানিমিয়ার অনেক কজ জিজ্ঞাসা করি। ওই কজের মধ্যে একটা কজ হচ্ছে সিকেডিতে জিআইটি অ্যাবজর্পশন অফ আয়রন বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে কমে যায় অনেক। নর্মাল একটা মানুষের, তোমার আমার যার সিকেডি আল্লাহর রহমতে নাই, তাদের আয়রন অ্যাবজর্পশন কত হয়? কত পার্সেন্ট তোমার যে এলিমেন্টারি আয়রন দেয়া হয় এর কত পার্সেন্ট অ্যাবজর্ব হয়? হুম, বলতে পারবা কেউ? আচ্ছা, আরেকটু প্রশ্নটা ঘুরে করি। ফুয়াদ, জি স্যার। ধরো তোমার কাছে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার বাচ্চা আসলো, তুমি ওকে, ধরো ওর পক্ষে মুরগি মাছ খাওয়া সম্ভব, ওর পক্ষে শাকসবজিও খাওয়া সম্ভব, তুমি ওকে আয়রন ফিল আপ করার জন্য কোনটা খেতে বলবা? শাকসবজি বেশি করে খেতে বলবা নাকি মাছ মুরগি মাংস এগুলো বেশি খেতে বলবা? আর বাচ্চারা ইউজুয়ালি মানে মাছ মুরগি একটু পছন্দ করে বেশি শাকসবজির থেকে। ওইটাও খেতে বলবো, সাথে হলো যে শাকসবজিও সাথে সাথে একটু একটু করে খেতে দিতে বলতে হবে আর কি। ও তো ফরেন মিনিস্ট্রিতে চাকরি নেওয়া উচিত, ও তো ডিপ্লোম্যাট হবে ভালো দেখা যায়। কায়দা করে উত্তর দিচ্ছে যে দুইটাই হইতে পারে স্যার, বুংবাং হবে না, কোনটা ভালো? মাছ মাংস হবে স্যার। মাছ মাংস ভালো? সারা জীবন কি শুনে আসছো? আয়রন ডেফিসিয়েন্সি কচু শাক পুঁই শাক সব শাক খাইতে বলে, জানো না? হ্যাঁ, শুনছো কিনা? Environment- ছোটবেলা থেকে এটা শোনো নাই যে কচু শাক খাইতে হবে পুঁই শাক খাইতে হবে, যে টিভিতে বলে সব জায়গায় বলে? এনভায়রনমেন্টটা স্যার বেশি অ্যাবজর্ব করে না। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইগুলো হচ্ছে আমাদের দরিদ্র দেশের জন্য WHO রং থিওরি।
কথা বুঝতে পারছো? কচু শাক থেকে জীবনেও আয়রন তার অ্যাবজর্পশন ভালো হবে না। It is the ferric part of the iron. It is the heme iron which have got more availability. তোমার আয়রন ডেফিসিয়েন্সি যদি ভালো করতে হয় তাহলে খেতে হবে মাছ মাংস। এইসব কচু শাক খেয়ে তো আমাদের দেশের মানুষ তো কচু শাকই খায়। ওই যদি খায় আয়রন ঠিক থাকতো তো শাক খায়। আমাদের দেশের মানুষ খাই তো শাক, আমাদের দেশের মানুষ খায় না হচ্ছে মাছ মাংস। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে ওই ওই ওগুলো খেয়ে কখনোই কোনো কাজ হবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট হচ্ছে তার মানে হচ্ছে আমাদের জিআইটির একটা ক্ষমতা আছে যে কোন আয়রনটা সে অ্যাবজর্ব করবে বা করবে না। নরমালি আমাদের জিআইটি অ্যাবজর্ব করে হচ্ছে 10% অফ আওয়ার এলিমেন্টাল আয়রন, বাট ইট ক্যান ইনক্রিজ ইন কেস অফ অ্যানিমিয়া। আনফরচুনেটলি একটা সিকেডি পেশেন্টের এই অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বাড়ে না, যার কারণে ওদের ওরাল আয়রন দিয়ে খুব একটা কাজ হয় না। এদের আয়রন রিপ্লেসমেন্ট অলওয়েজ করতে হবে প্যারেন্টাল, এদের আয়রন রিপ্লেসমেন্ট করতে হবে প্যারেন্টাল। কথা বোঝা গেছে? ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে আমাদের অ্যাসিডোসিস। এনি পেশেন্ট অ্যাসিডোসিস জিনিসটা নিজে রেনাল প্রোগ্রেশন বাড়ায়। এই কারণে কোন পেশেন্টের বাইকার্বনেট লেভেল যদি 22 নিচে থাকে, উই মাস্ট রিপ্লেস সোডিয়াম বাইকার্বনেট, উই মাস্ট রিপ্লেস সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট হচ্ছে ফসফেট কন্ট্রোল। ফসফেট আরেকটা জিনিস যেটা আমাদের রেনাল প্রোগ্রেশনটাকে বাড়ায়। ফসফেট কন্ট্রোলের জন্য আমরা ডেইরি প্রোডাক্টস গুলো কম খেতে বলি। ডেইরি প্রোডাক্টস, দুধ এবং দুধ জাতীয় জিনিস, দুধ এবং দুধ জাতীয় জিনিস আমরা কম খেতে বলি। আর হচ্ছে ফসফেট বাইন্ডার দেওয়া হয়। ফসফেট বাইন্ডার, ফসফেট বাইন্ডার মানে হচ্ছে এমন কিছু ড্রাগস যেটা আমার ওরাল যে ফুডের সাথে যে ফসফেটটা যায় এটার সাথে বাইন্ড করে এটা স্টুলের সাথে বের হয়ে যাবে। এই ধরনের ফসফেট বাইন্ডার গুলোর ভিতরে সবচেয়ে কমন হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট বাইন্ডার। ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট বাইন্ডার যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, এগুলো। ঠিক আছে? আর লাস্ট অফ অল হচ্ছে প্রোটিন। প্রোটিনের ভিতরে আমাদের দুটো কথা, একটা হচ্ছে দ্য টোটাল প্রোটিন অ্যামাউন্ট শুড বি 0.8 গ্রাম পার কেজি। 0.8 গ্রাম পার কেজি। আমাদের দেশের একটা এভারেজ মানুষের ক্ষেত্রে আমরা যেটা বলি যে সারাদিনে 2টো ডিমের সাদা অংশ, 2 টুকরা মাছ মাংস, প্রতিটা মাছ মাংসর সাইজ হচ্ছে পাশাপাশি 2টা ম্যাচ বক্স রাখলে যেরকম হয় বড় ম্যাচ বক্স তার সমান। তার মানে হচ্ছে হোটেলে তোমরা যে মাছ মাংসের টুকরা খাও সেই টুকরা সমান। এই কথাটা থেকে কি বোঝা গেল? তোমরা খাও এত বড় টুকরা প্রতিদিন? না স্যার। খাও? না স্যার। তার মানে হচ্ছে আমাদের দেশে নরমাল ডায়েটে যে প্রোটিন থাকে এই প্রোটিনটা আসলে মানে আমাদের কনসেপশনটা হচ্ছে যে মাছ মাংস কম খাইতে হবে, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি সেকেন্ড ক্লাস প্রোটিন গুলো কম খান, আপনি ডাল ডাল এগুলো কম খান, খেলে বিরাট কিছু না, কম খান, কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন গুলো বাড়ান। এটা আপনার বডি বিল্ডিং এ বেটার কাজ করবে। আপনি যে মাছ মাংসের টুকরাটা খাচ্ছেন এটা একটা বড় টুকরা খান, সো দ্যাট এটা আপনার এই ফার্স্ট ক্লাস প্রোটিনটা আপনার বডি বিল্ডিং এ বেশি কাজ করবে। একটা কথা মনে রাখবা, ইন কেস অফ সিকেটি দেয়ার ইজ এ রিভার্স হাইজিন থিওরি। রিভার্স হাইজিন, রিভার্স এপিডেমিওলজিক্যাল থিওরি। রিভার্স এপিডেমিওলজিক্যাল থিওরি মানে হচ্ছে যে যদি আমরা বলি যে যদি তোমার ওয়েট কমে যায় তাহলে তোমার ব্লাড প্রেশার কমে যাবে, তোমার ডায়াবেটিস কন্ট্রোল হবে, ট্রু। কিন্তু দেখা গেছে যে একটা সিকেডি পেশেন্ট যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়েট লস করে তাহলে তার মর্টালিটিটা বেড়ে যায়। ব্যাপারটা হয় কি যে এই যে প্রোটিন রেস্ট্রিকশন এই জিনিসটাকে আমরা এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি, পেশেন্ট যারা বেশি কশাস পেশেন্ট তারা এত বেশি প্রোটিন রেস্ট্রিকশন করে দেয় যে লুজ ওয়েট। এখন ক্রিয়েটিনিন তৈরি হয় হচ্ছে মাসেল থেকে। তুমি যদি অনেক বেশি তোমার ওজন কমে যায় তাহলে যেটা হবে তোমার মাসেল মাসটা কমে যাবে,
মাসেল মাসটা কমে গেলে তোমার ক্রিয়েটিনিনটা কম আসবে। এই যে হোমিওপ্যাথি চিকিৎসা করে কিডনি, এরা করে কি প্রচন্ড ধরনের খাওয়ার রেস্ট্রিকশন দিয়ে দেয়, ফলে পেশেন্ট লুজ ওয়েট, এবং এটা স্টেরয়েড দেয়। স্টেরয়েড দিলে পেশেন্টের মাসেলের চেয়ে ফ্লুইড পরিমাণটা বেড়ে যায়, বেড়ে গেলে দেখা যায় যে তাদের ক্রিয়েটিনিনটা অ্যাপারেন্টলি কমে আসে। কিন্তু এই ক্রিয়েটিনিন কমাটা কিন্তু তার রেনাল ফাংশন ইমপ্রুভমেন্ট না। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো? যে একটা সিকেডি পেশেন্টকে তুমি যদি অতিরিক্ত রেস্ট্রিকশন করে দাও তাহলে তার ওজনটা কমে যাবে, তার মাসেল মাসটা কমে যাবে। মাসেল মাসটা কমে গেলে তার ক্রিয়েটিনিনটা অ্যাপারেন্টলি কম আসবে। আগে 6.5 ছিল, এখন 4.5 আসবে। কেন? আগে তার ওজন ছিল 90 কেজি, এখন তার ওজন হচ্ছে 55 কেজি, তার তো ক্রিয়েটিনিন কমবে। তার মানে এইটা না তার জিএফআর ইমপ্রুভ করছে। তার জিএফআর তুমি অঙ্কে ফেলো অথবা জিএফআর তুমি মেজার করো, দেখবা যে জিএফআর তার আগের চেয়ে কমছে। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। সুতরাং তুমি যখন প্রোটিন রেস্ট্রিকশনটা লিখতেছো, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন, বিকজ পেশেন্টটা ইজ ভেরি ইগার টু হিয়ার যে আমি কতটুকু কি খাবো। তুমি এটা লিখবা, তবে এটা তুমি এনশিওর করবা যে এইটুকু আপনাকে খেতেই হবে, এইটুকু আপনাকে খেতেই হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই ওএস ড্যাপ হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদের প্রোগ্রেশন রিটার্ড করে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ওকে আমরা রিভার্সিবল ফ্যাক্টর দেখছি, আমরা যেই সব ফ্যাক্টর দিয়ে প্রোগ্রেশন রিটার্ড করা যায় সেগুলো আমরা অ্যাড্রেস করে ফেলছি। এখন হচ্ছে আমরা পেশেন্টকে সিম্পটোম্যাটিক ম্যানেজমেন্ট দিব। তাহলে হোয়াট আর দ্য সিমটমস অফ সিকেডি? সিকেডি সিমটমসকে আমরা এক কথায় কি বলি? সিকেডি সিমটমসকে আমরা এক কথায় কি বলি? ইউরেমিয়া। ইউরেমিয়া মানে কি? হোয়াট ইজ ইউরেমিয়া? Increase blood urea nitrogen with symptoms. হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে প্রচলিত ভুল উত্তর। এটা কি সবচেয়ে প্রচলিত ভুল উত্তর? ঠিক। Yes, sir. ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে প্রচলিত ভুল উত্তর। কেউ কি ঠিক উত্তরটা দিতে পারবা? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ইউরিয়া ক্রিয়েটিন সঙ্গে বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার্স পাওয়া যায়। ইউরেমিয়া হচ্ছে দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ impaired renal function. Uremia is the clinical presentation of impaired renal function. আমার কথা বোঝা গেছে? Uremia is the clinical presentation of impaired renal function. আর শুধু ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যায় কি বলে? Azotemia, sir. Azotemia, sir. অ্যাজোটেমিয়া। তাহলে এই যে আমরা বলি ইউরেমিয়া, ইউরেমিয়া প্রেজেন্টেশনের মধ্যে কি কি থাকে? ইউরেমিয়া প্রেজেন্টেশনের কিছু অ্যাকিউট প্রেজেন্টেশন থাকে। অ্যাকিউট প্রেজেন্টেশনের মধ্যে মেইনলি তিনটা আমরা কনসিডার করি। একটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, একটা হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, আর একটা কার্ডিওলজিক্যাল ম্যানিফেস্টেশন। রেসপিরেটরি ডিস্ট্রেস ইন কেস অফ ইউরেমিয়া, এটার কতগুলো কজ আছে, যেমন ভলিউম ওভারলোডের জন্য হতে পারে, পেশেন্টের হার্ট ফেলিওরের জন্য হতে পারে, অ্যাসিডোসিসের জন্য হতে পারে, নিউমোনিয়ার জন্য হতে পারে, প্লুরাল এফিউশনের জন্য হতে পারে। দিস 5 আর দ্য কজেস অফ এ রেসপিরেটরি ডিস্ট্রেস। এটা আমি রাউন্ডের সময় বারে ইন্টার্নিদের বলি যে এই 5টা জিনিসকে আমাদের খুঁজতে হয় ইন কেস অফ এ রেসপিরেটরি ডিস্ট্রেস ইন এ ইউরেমিক পেশেন্ট। আর নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন দুই ভাবে হতে পারে, একটা আইদার স্ট্রোক, মোস্ট কমনলি হিমোরেজিক স্ট্রোক, আর একটা হচ্ছে ইউরেমিক এনকেফালোপ্যাথি। ঠিক আছে। কার্ডিওভাস্কুলার দুই ভাবে হতে পারে, একটা ইন ফর্ম অফ এমআই অথবা অ্যাকিউট করোনারি সিনড্রোম, আরেকটা হতে পারে অ্যারিথমিয়া। ঠিক আছে। এখন আচ্ছা, এই তোমাদের এই জিনিসগুলো তোমাদের কিছুটা আগে লেকচার ক্লাস থেকে কিছুটা আইডিয়া আছে তো?
কথা বলো না কেন? কথা বলো না কেন? আইডিয়া না থাকলে আমি একভাবে বলবো, আইডিয়া থাকলে আমি আরেকভাবে বলবো। স্যার এগুলোর ডিটেলস তেমন পড়ানো হয় না ম্যাম। আচ্ছা, বেসিক জিনিসটা হচ্ছে যে ধরো এটা আসলে তাহলে আমার মনে হয় পাওয়ার পয়েন্ট দিয়ে করা উচিত ছিল, পাওয়ার পয়েন্ট দিয়ে করলে তোমাদের সুবিধা হতো, এটা মনে রাখতে পারবে না নইলে তোমরা। আচ্ছা আমি চেষ্টা করব, তোমরা আমাকে একটা ইমেল লিংক পাঠিয়ে দিও, আমি একটু আমার একটা পাওয়ার পয়েন্ট করা আছে সিকেডি, এটা যদি তোমাদের হেল্প করে আই উইল বি গ্ল্যাড টু সেন্ড ইট। এটা তোমরা এই জিনিসটা একটু তাহলে ওটা দেখে দেখে পড়লে একটু সুবিধা হবে, কারণ এগুলো আসলে হয় কি যে এই জিনিসগুলো একটু মনে রাখা কঠিন তোমাদের জন্য। বেসিক আইডিয়াটা হচ্ছে যে ইউরেমিয়ার ক্ষেত্রে আমরা যে বেসিক কাজগুলো করি সেটা হচ্ছে ভলিউম ওভারলোড, হার্ট ফেলিউর, এই জিনিসগুলোর জন্য আমাদের কাজ হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস রিলেটেড জিনিসগুলোর জন্য আমাদের কাজ হচ্ছে সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, আইভি ফ্রুসেমাইড, সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, আইভি ফ্রুসেমাইড যদি অ্যাকিউট ইউরেমিক প্রেজেন্টেশন নিয়ে আসে। যদি এগুলো ফেল করে we go for dialysis, যদি এগুলো ফেল করে we go for dialysis। যদি হার্ট ফেলিউর নিয়ে আসে, হার্ট ফেলিউরের কজটা আবার দেখতে হয়, সেটা আবার ভলিউম ওভারলোড, হাইপারটেনশন, লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন, অ্যানিমিয়া এগুলোর জন্য হতে পারে। আমরা কারেক্টেবল ফ্যাক্টর গুলোকে ঠিক করি, লাইক হাইপারটেনশনটাকে আমরা কন্ট্রোল করি, ভলিউম ওভারলোড থাকলে আমরা ভলিউম ওভারলোডের ম্যানেজমেন্ট দেই, যদি অ্যাসিডোসিস থাকে অ্যাসিডোসিস ম্যানেজ করি, অ্যানিমিয়া থাকলে অ্যানিমিয়া ম্যানেজ করি। এরপরও যদি আইসোলেটেড লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকে, যদি প্রেশার অনেক বেশি থাকে উই স্টার্ট উইথ নাইট্রোগ্লিসারিন, প্রেশার কম থাকলে উই স্টার্ট উইথ ডোবুটামিন। আর অ্যাসিডোসিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি পেশেন্টের বাইকার্বনেট লেভেল 12 নিচে থাকে, 22 নিচে থাকলে আমরা বলছি ওরাল সোডিয়াম বাইকার্বনেট দেই, আর 12 নিচে থাকলে উই স্টার্ট উইথ আইভি সোডিয়াম বাইকার্বনেট। আর অ্যানিমিয়ার ক্ষেত্রে হচ্ছে যদি অ্যানিমিয়া উইথ হার্ট ফেলিউর থাকে উই স্টার্ট উইথ প্যাক্সেল ট্রান্সফিউশন, অ্যানিমিয়া উইদাউট হার্ট ফেলিউর থাকলে উই স্টার্ট উইথ আয়রন অ্যান্ড ইরাইথ্রোপয়েটিন থেরাপি। In case of myocardial infarction, আমরা অ্যান্টি ইসকেমিক হার্ট ডিজিজ স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট সেটা দিয়ে থাকি। আর ইন কেস অফ অ্যারিথমিয়া, স্পেশালি হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টটা আমাদের সিকেডি পেশেন্টে লাগে যদি পেশেন্ট কার্ডিওভাস্কুলার কলাপস নিয়ে প্রেজেন্ট করে। ইন কেস অফ নিউরোলজিক্যাল যদি কোনো কমপ্লিকেশন নিয়ে আসে, আমরা ডিফারেন্সিয়েট করতে হয় যে কোনো ল্যাটারালাইজিং সাইন আছে কিনা। ল্যাটারালাইজিং সাইন মানে পেশেন্টের স্ট্রোকের কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা, অর্থাৎ তার দুই দিকে ডান দিক বাম দিকের কোনো একদিকে লেশন কিনা। যদি একদিকে লেশন হয়, ফার্স্ট উই গো ফর সিটি স্ক্যান টু ডিটারমাইন ওয়েদার দিস ইজ স্ট্রোক অর নট। ইফ ইট ইজ এ স্ট্রোক আমরা স্ট্রোকের ম্যানেজমেন্ট দিব। যদি এগুলো না থাকে সেই ক্ষেত্রে এটা ইউরেমিক এনকেফালোপ্যাথি, ডায়ালাইসিস ইজ দ্য অনলি ট্রিটমেন্ট। আমার মনে হয় তোমাদের ইউরেমিক ম্যানিফেস্টেশনের অনেক বেশি কিছু পড়া লাগবে না। কি কি ইউরেমিক ম্যানিফেস্টেশন হতে পারে এই নামগুলো জানা তোমাদের জন্য যথেষ্ট। আমার কথা বুঝতে পেরেছো? মানে এর প্রত্যেকটা ধরে ধরে যে তোমাদের ম্যানেজমেন্ট লাগবে এটা কিন্তু না, তোমাদের শুধু লাগবে যে স্যার একটা ইউরেমিয়ার পেশেন্ট অ্যাকিউটলি আসতে পারে রেসপিরেটরি ডিস্ট্রেস, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন নিয়ে। রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, 2 নাম্বার হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আইদার স্ট্রোক অথবা ইউরেমিক এনকেফালোপ্যাথি, 3 নাম্বার কার্ডিওভাস্কুলার মধ্যে আইদার অ্যাকিউট করোনারি সিনড্রোম অথবা অ্যারিথমিয়া নিয়ে আসতে পারে। আর ক্রনিক ইউরেমিক সিম্পটমের মধ্যে এই পেশেন্টটা আসতে পারে হচ্ছে জিআইটির ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং। তার বোনসের ম্যানিফেস্টেশন এটা নিয়ে আসতে পারে হচ্ছে বোন পেইন, ফ্র্যাকচার, প্রক্সিমাল উইকনেস। নাম্বার 3 হচ্ছে বোন ম্যারোর ক্ষেত্রে অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। পেশেন্টের প্লুরাইটাস, স্কিন ম্যানিফেস্টেশন, প্লুরাইটাস নিয়ে আসতে পারে। নাম্বার 4 হচ্ছে পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন লাইক
অ্যাংজাইটি, রেস্টলেস লেগ সিনড্রোম এগুলো নিয়ে আসতে পারে। এই সিমটম গুলো একটা লিস্ট তোমরা যতটুকু পারবা মনে রাখবা। আমার মনে হয় একটা একটা করে ট্রিটমেন্ট এটা তোমাদের পক্ষে পসিবল না। আমি এটা দিয়ে দিব, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব এই লিস্ট। এই লিস্টটা জাস্ট মনে রাখবা। তবে এই লিস্টটাও ইন ডিটেলস কখনো ধরে না। বেসিক্যালি আমি এখন পর্যন্ত তোমাদের যেটুকু পড়াইছি, অর্থাৎ কখন সিকেডি বলবা, একটা সিকেডি পেশেন্টের প্রথম রিভার্সিবল ফ্যাক্টর কি কি হতে পারে, একটা সিকেডি পেশেন্টের প্রোগ্রেশন আমরা কিভাবে ঠেকানোর জন্য কি কি কাজ করি, ইউরেমিক সিমটম কি কি হতে পারে। আর দুইটা কথা তোমাদের জানতে হবে, একটা হচ্ছে যে সিকেডি স্টেজিং, এটা নিশ্চয়ই পড়াইছেন শরীফুল স্যার, তাই না? সিকেডি স্টেজিং পড়ানো হয়েছে না? জি স্যার। হ্যাঁ, সিকেডি স্টেজিংটা লাগবে। আরেকটা কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস। ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস, ডায়ালাইসিস ইন্ডিকেশন বলা হচ্ছে জি স্যার, কখন আমরা একটা পেশেন্টকে জি ডায়ালাইসিস, স্যার। ইটস ভেরি ইজি টু রিমেম্বার। এক নাম্বার হচ্ছে যে ইউরেমিক সিমটম, ইউরেমিক সিমটমের মধ্যে হচ্ছে ইউরেমিক এনকেফালোপ্যাথি। কোন পেশেন্ট ইউরেমিক এনকেফালোপ্যাথি হলো ডায়ালাইসিস দিতে হবে, কোনো কথা নাই এই বিষয়ে। ইউরেমিক সাইন পেরিকার্ডাইটিস, ইউরেমিক পেরিকার্ডাইটিস হলে ডায়ালাইসিস দিতে হবে, কোনো কথা নাই। ঠিক আছে? 3 নাম্বার কথা হচ্ছে ভলিউম ওভারলোড, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া, নট ম্যানেজেবল বাই মেডিকেল থেরাপি, ডায়ালাইসিস দিতে হবে। কি কি বলছি? ভলিউম ওভারলোড, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া, নট ম্যানেজেবল বাই মেডিকেল থেরাপি। মানে মেডিকেল থেরাপি দিয়ে আমি যখন ভলিউম ওভারলোড, মেটাবলিক অ্যাসিডোসিস আর হাইপারক্যালেমিয়া এই তিনটা কন্ডিশন ম্যানেজ করতে পারবো না, দ্যাট রিকোয়ার্স ডায়ালাইসিস। কথা কি বুঝাতে পারছি? এই তিনটা কথা মনে রাখা তোমাদের জন্য যথেষ্ট। কি কি বললাম? এক নাম্বার হচ্ছে ইউরেমিক এনকেফালোপ্যাথি, 2 নাম্বার হচ্ছে ইউরেমিক পেরিকার্ডাইটিস, 3 নাম্বার হচ্ছে ভলিউম ওভারলোড, metabolic acidosis, and hyperkalemia not manageable by medical therapy, not manageable by medical therapy। এই তিনটা কথা মনে রাখলে তোমাদের জন্য যথেষ্ট। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, আমার মনে হয় যে সিকেডি থেকে এর চেয়ে বেশি কিছু লাগবে না তোমাদের। সিকেডি ইজ এ ভাস্ট টপিকস, এটা পড়ানোর সময় আসলে আমরা একটু বেশি পড়া ফেলি। আমার মনে হয় এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখা যথেষ্ট। সিকেডি ডেফিনেশনটা, সিকেডি স্টেজিংটা, একটা রিভার্সিবল ফ্যাক্টর কি কি হয়, প্রোগ্রেশন কিভাবে রিভার্ট করে, ইউরেমিক ম্যানিফেস্টেশন গুলো কি কি, আর ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস। শেষ। ঠিক আছে? তোমরা আমাকে একটু আজকে যে কোনো একজন একটু ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিও, আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দিব। ঠিক আছে? জি স্যার, আমি পাঠাবো না। ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে সন্ধ্যায় বা রাত্রে পাঠিয়ে দিব। তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।